সকালবেলায় যখন ঘুম থেকে উঠে চোখটা খোলার পরেই এতটা ক্ষুধা লাগে, মনে হয় পেটের ভিতরে ক্ষুধারা একদম ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু করে দেয়। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই দৌড় দেই কিচেনে, আগে পিছে কি আসে না আসে এটা দেখার টাইম নেই। বড় ছেলে কি করতেছে, ছোট ছেলে উঠছে কিনা এটাও দেখার টাইম নেই। আগে প্লেটটা নিয়ে ভাই খাওয়া দাওয়া শুরু, তারপরে দেখা যায় কে আসে না আসে। তো আম্মু যদি না থাকতো আল্লাহ জানে আমার কি হইতো। আম্মু খাবার রেডি করে রাখে, আমি ঘুম থেকে উঠি কিচেনে যাই, খাওয়া নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমার ভাই আর আমার ছেলে, তো ওরা ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করে দিছে। তো আমি খাচ্ছিলাম আর ওদেরকে ডাকছিলাম, নাও একটু খাও, নাও একটু খাও, কিন্তু কে শুনে কার কথা। ওরা ওদের খেলা খেলছিল আর আমি আমার খাবার খাচ্ছিলাম। তো আজকে ভাত ভাজা করেছিল, ভাত ভাজাটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তো আমি খেতে খেতে পুরোটাই খাওয়া শেষ করে দিয়েছিলাম। তো খাইতে খাইতেই দেখতেছি কলিং বেল বাজা শুরু হয়ে গেছে। তো কলিং বেল খুলেই আম্মু দেখলো যে আব্বু বাজার পাঠাইছে। এখানে অল্প পরিমাণে কিছু গরুর গোস্ত আর হচ্ছে 2 প্রকারের মাছ ছিল। এই 2টা মাছই আমার এতটা প্রিয় যা বলার বাহিরে। আমি আর আমার ছোট বোন দুইজনেই এই মাছটা অনেক পছন্দ করি। ছোট মাছ 2টাই আমার পছন্দ, আর যে গুলশা মাছটা আছে ওইটা আমার বোন খায়। ও ছোট মাছ যে অন্যটা ওটা খাইতে পারে না, ওটার নাম কি আমি জানি না, আপনারা কেউ জানলে কমেন্টস করে জানাবেন। তো আজকে এগুলো রান্না হয়নি, তার জন্য আজকে আর এগুলো দেখাইনি। আজকে আম্মু অন্যান্য কি রান্না করছিল, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ডাল, এগুলো আর কি। তো অন্যদিকে দেখছিলাম আমার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না, কিরে কোথায় গেল। ওকে খুঁজতে খুঁজতে দেখি ও বারান্দায় গিয়ে হচ্ছে চকলেট খাচ্ছে। তো আমি বললাম, তুমি কি চকলেট খাও, আমাকে দাও। সে আমাকে দিবে না। আচ্ছা ঠিক আছে খাও, তুমি আমাকে দিতে হবে না, তুমি একলাই খাও। তো বাহিরের দিকে তাকিয়ে দেখতেছিলাম যে মানুষজন কি মজা করতেছে, বাগানে এসে ঘুরতেছে। প্রতিদিনই প্রায় এরকম থাকে, বিকেলবেলার টাইমে তো বলার বাহিরে দুনিয়ার মানুষ দিয়ে ভরা থাকে এখানে। আর ওই চালের উপরে দেখা যাচ্ছিল কতগুলো কবুতর। মাশাআল্লাহ, কবুতরগুলো এত সুন্দর লাগে, যখন এদিকে এসে উড়ে বসে থাকে তখন আরও সুন্দর লাগে। হাঁস, কবুতর, মুরগি কি নাই এই বাগানে, তারা সবই প্রায় পালে। তো আমার ভাই বলতেছিল টাটা, মানে ও ভিডিও করতে আর দিতেছে না, তুমি ভিডিও করা বাদ দাও, আমি শান্তি মতো খাই, এরকম একটা কথা বলতেছিল। ভাদ্র মাসে তালের পিঠা, এই ভাদ্র মাস জুড়ে তালের পিঠার জন্য সবাই যে কি পরিমাণ পাগল থাকে যা বলার বাহিরে। তালের গন্ধেই পুরা চারদিক মেতে যায়। তালের গন্ধ শুনলেই মনে হয় তাল দিয়ে তৈরি পিঠা খাই। কিন্তু তাল থেকে রস বের করাই তো ভেজালের কাজ। আহারে, তাল থেকে রস বের করতে যদি কোনো কষ্ট না হতো তাহলে কতই না ভালো হতো। তাল থেকে রস বের করতে করতে তো হাতেই ব্যথা হয়ে যায়। তাল থেকে রস বের করতে কত ঝামেলা। আবার রস বের করলে সেখান থেকে আঁশ যখন রসটার ভিতরে থাকে তখন তো আরও ভেজাল। তালের রস বের করো, ছাঁকো, তারপরে রস বের করতে কত সময় লাগে। এরকম নানা কোশ্চেনের সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তালের সহজভাবে কিভাবে রস সংগ্রহ করতে পারবেন এইটি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে প্রথমে তালটাকে খুব ভালোভাবে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখেন আমি কত তাড়াতাড়ি এবং কত সহজেই আঁশ ছাড়া এবং আঁশ যেগুলো থাকে ওগুলা মনে করেন চালার কোনো ভেজাল ছাড়াই কিভাবে তালের রস খুব সহজেই এবং খুব কম সময়ে হাত ব্যথা ছাড়াই সংগ্রহ করতে পারবেন তাই করে দেখাবো। তো চলুন শুরু করে যাক কিভাবে তালের রস সংগ্রহ করছি আমি। তো তালের রস সংগ্রহ করার জন্য আমি এরকম একটি স্ট্রেনার নিয়ে নেব ফার্স্টে, যেটা একটি বড় পাত্রের উপরে বা পাতিলের উপরে আমি নিয়ে নিয়েছি। কিন্তু প্রথমেই একবারে মানে আঠিগুলোকে থেকে রস ছাড়ানো সম্ভব না, তার জন্য একটু পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে। কিন্তু আমি প্রথম আঠিটা শুধু টাইম নষ্ট না করে এখানে একটু পানি দিয়ে কতক্ষণ আমি নরম করে নিচ্ছি হাত দিয়ে চিপড়ে। তো এই যে শুরু হয়ে গেল আমার মিশন তাল থেকে রস সংগ্রহ করার। একদম খুব সহজ। এভাবে করে আপনারা যদি তাল থেকে রস সংগ্রহ করেন তাহলে হাতও ব্যথা হবে না, বা সময়ও কম লাগবে, এবং কোনো আইসও থাকবে না, আইস পরে চালতেও হবে না, আর রসগুলো এতটা ঘন হবে যা বলার বাহিরে। এইভাবে করে রস বের করে যদি আপনি পিঠা বানাইতে চান তাহলে যে কোনো পিঠাই খুব সহজেই বানানো যাবে, কারণ বেশি পানি থাকে না এটাতে, একদম ঘন রসগুলা থাকে, তাই কোনো গুলতে গেলে কোনো ঝামেলা হয় না। তো এই যে দেখুন আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি রসগুলা ঠিক কতটা ঘন হয়েছে।
তো অপর একটি পাতিলে বা বাটিতে আমি বাকি আটিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এবং এখান থেকে রস সংগ্রহ করা যায় খুব তাড়াতাড়ি। তো এভাবে কথা বলতে বলতেই আমার দেখেন একদম সবগুলো আটি থেকে রস অলমোস্ট সংগ্রহ করা হয়ে গেছে। তো আমি বেশি একটা রস নিব না, একদম ঘন ঘন অবস্থায় সবগুলো রস সংগ্রহ করে নেব, আমি পাতলা রস নিব না। তার জন্য 2 থেকে 3 বার করে প্রত্যেকটা আটি থেকে আমি রস নিয়ে নিয়েছি। এই যে পাতিলের ভিতরে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এভাবে করতে করতে আমার সবগুলো আটি থেকে খুব ভালোভাবে রস সংগ্রহ করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘন হয়েছে রসগুলা। এভাবে করে অবশ্যই আপনারা রস সংগ্রহ করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পথ চলাকে আরও সুন্দর করে দিবেন। আল্লাহ হাফেজ।